ঝঙ্কার ভাই একটা কথা বলছিল যে পোলাপান্ডে ধৈরা বান্ধা না শিখাইলে পোলাপান শিখতে চায় না। তো এই জিনিসটা আসলে আমাকে অ্যাটেনশন করে। তো ওই জায়গায় আমি প্রোগ্রামিং হিরোর নামটা প্রথম শুনি আর কি। মানে ওদের ইচ্ছা ছিল হচ্ছে বলতে পারেন 90.99%, আর আমি অল্প একটু নিয়ে আমি টিকে গেছি, ওরা ঝরে গেছে। প্ল্যান ছিল যে আচ্ছা ঠিক আছে আমি পাবজি বাদ, আমার লাইফে এটা আসলো। তো ওই অ্যাসাইনমেন্ট এক দেওয়ার পরে যখন আমি একটা ওয়েবসাইট বানালাম, তখন আসলে আমার কাছে এমন মনে হয়েছে যে আমি একটা খুব নতুন কিছু একটা সৃষ্টি করছি। শুধুমাত্র প্রোগ্রামিং না, এটা যে কোনো কিছু শেখার ক্ষেত্রেই ঘটনা সত্য সাইকোলজিক্যালি জিনিসটা এভাবেই কাজ করে। আমরা 4 জনের একটা গ্রুপ ছিলাম আর কি, করে আমরা কি করতাম প্রতিদিন সকালে উঠে একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম যে আমরা এইভাবে প্র্যাকটিস করবো, এই টাইমে প্র্যাকটিস করবো, এই টাইমে ভিডিও দেখবো, এই টাইমে আমরা খাবার শিডিউল রাখবো, এভাবে আমরা আগাবো আর কি। প্রবলেম সলভ করে তোমাদের আরো আমাদের প্র্যাকটিসটা হইতো আর কি, আমরা ওই জায়গায় টিকে গেছি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে। তো মানে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, মানে মনিটরটা নষ্ট হয়েছে। মনিটরটা নষ্ট হওয়ার কারণে আমি তো আর কোনো কাজ করতে পারতেছি না। ওই সময় আমি যখন মেল করলাম, মেল করার পরে ওরা আমাকে সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে। বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি একটা রুটিন করো, তোমার টাইম কদিন লাগবে, ভাই আমার 7 দিন লাগবে। আচ্ছা তুমি 7 দিন এই কদিন মোবাইলে করো, মোবাইলে একটা অ্যাপসের নাম বলছিল, তো এই অ্যাপসে তুমি প্র্যাকটিস করো, এইভাবে আগাও। দরকার তুমি কারো কাছ থেকে নিয়ে আসো থেকে যেন কোনো যাতে তুমি ফ্লো থেকে না হারাও। কি অবস্থা মাসুদ ভাই, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার নাম তো মোটামুটি জানতে পারলাম, তো তুমি ছোট করে যদি তোমার আরেকটু ডিটেল পরিচয় দিতে। আমি মাহফুজুর রহমান মাসুদ, বর্তমানে কোডাক সফটে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আছি আর কি। এছাড়া কোডাক সফট ধানমন্ডিতে আর কি। তো আমি অনার্স সেকেন্ড ইয়ারে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতেছি। আর আমার জার্নিটা শুরু হচ্ছে প্রোগ্রামিং ব্যাচ 6 দ্বারা। এর আগে আমার প্রোগ্রামিং রিলেটেড কোনো ধারণাই ছিল না, আর এতটুকুই শুধু। ম্যাথমেটিক্স থেকে প্রোগ্রামিং এর দিকে তোমার মানে যোগসূত্রটা কিভাবে? ম্যাথামেটিক্সটা হচ্ছে আমি তো যখন ইন্টারে পড়া মানে পরীক্ষার আগে তো করোনা শুরু আর কি, আমরা অটো পাস, তো পরীক্ষা দেওয়া হয়নি। তো ওই সময় তো দেখা যাচ্ছে যে আমি তখনও ম্যাথামেটিক্সে ঢুকিনি। তো আমি যখন ম্যাথামেটিক্স সিলেক্ট করছিলাম, তো তখন তো আসলে জব পাবো বা জবটা হবে এমন কোনো আশাই ছিল না বা জানতামও না। তো যেদিন আমার প্রথম ইউনিভার্সিটি ক্লাস ছিল, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে আমার জবটা কনফার্ম হয় আর কি, মানে আমি লেটার পাই যে আমার জব হয়েছে। তো ওদিনই ফার্স্ট ক্লাস করে, ওদিনই লাস্ট, এরপরে আর ক্লাস করা হয়নি, বাট পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। সো তুমি প্রোগ্রামিং হিরো ব্যাচ 6 এর স্টুডেন্ট, তার মানে হচ্ছে 2022-এর দিকে। হ্যাঁ, তুমি করছো 22-এর করোনার শেষের দিকে আর কি। করোনার শেষের দিকে। হ্যাঁ। তো মানে কোর্সে কেন ভর্তি হইলা? কোর্সে ভর্তি হওয়ার পিছনে আসলে আমার কাহিনীটা ছিল হচ্ছে, প্রথমত প্রোগ্রামিং হিরো সম্পর্কে জানলা কি? প্রোগ্রামিং হিরো সম্পর্কে জানাটা আসলে র্যান্ডমলি, আমি আমার স্টার্টআপ বলি। যখন করোনাটা শুরু হয় তখন তো আসলে আমরা 3 ফ্রেন্ড বেশিরভাগ সময় আসলে একসাথে থাকা হতো। তো আমরা পাবজি খেলতাম খুব বেশি আর কি। তো দেখা যাচ্ছে তখন করোনার ভিতরে সবাই ফ্রিল্যান্সিংটা একটু বেশি আসতেছিল, যে ঘরে বসে। হ্যাঁ, ঘরে বসে আমাদের ওই জায়গায় প্রায় 2-3 জন খুব বাড়ি করতেছিল সবাই মিলে এটা। তো আমার 2 ফ্রেন্ড, আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে। তো ওরা 2 জন আমাকে বলতেছে, দোস্ত সবাই তো ফ্রিল্যান্সিং করে অনেক কিছু করতেছে, চল আমরা কিছু শিখি। তো আমাদের চল করা যায়। তো আমরা বের হইলাম যে এলাকার যারা যে আর কি খুব ভালো সাকসেসফুল হয়েছে আর কি, সবাই করতেছে, ওদের কাছে গেলাম। তো তাদের কাছে তেমন কোনো রেসপন্স পাইনি। তারা বলছে যে এমনি এটা করি, এটা মানে তারা বলতে কোনো কী করে সেটাও আমাকে বলেনি কখনো। তো এরপরে আমার এলাকার এক মামাকে বললাম যে মামা এই কাহিনী, সবাই তো ফ্রিল্যান্সিং করতেছে, তো আমরা শেখার ইচ্ছা। তো উনি বলতেছে যাতে একটা কোর্স কিনে নাও। কোর্স কোথা থেকে কিনবো? তো উনি একটা র্যান্ডমলি আমাদের এলাকারই একটা কোর্স আর কি আমাকে বলছিল, তো সে একটা সিডি দিছিল আর কি। তো সিডিটা কেনা হয়েছিল। ওটা কি প্রোগ্রামিং রিলেটেড ছিল? প্রোগ্রামিং, হ্যাঁ, ওটাতে HTML CSS আর একটা PHPর ভিডিও ছিল আর কি। তো আমাকে দিছে, তো খুব এক্সাইটেড যে করব। তো আমি যখন শুরু করলাম, তো ওখানে কোনো সাপোর্ট বা অন্য কিছু ছিল না। তো একটা সিডি দিয়ে দিছে, ওই সিডি অনুযায়ী আমি ক্লাস করতাম। তো 1-2টা ভিডিও দেখার পরে তো ওই যে পাবজি খেলার নেশা, আর কেউ তো আমাকে ফোর্স করতেছে না, বা আমার যে শিখতে হবে আছে, ওটা আমি আর কখনোই ফলো করিনি আর কি। 1-2টা ভিডিও দেখার পরে পাস। তো একদিন র্যান্ডমলি আমি ইউটিউবে স্ক্রল করতে করতে তো ঝঙ্কার ভাইয়ের একটা ভিডিও আসে। তো আমি ওটা র্যান্ডমলি পিক করছি, আমার কোনো নেই, ইন্টেনশন ছিল না যে আমি ওটা। ইউটিউব তোমাকে রিকমেন্ড করছে? হ্যাঁ, ইউটিউব রিকমেন্ড করছে আর কি। তো আমি দেখলাম, তো ওই জায়গায় দেখতে দেখতে হঠাৎ করে ঝঙ্কার ভাই একটা কথা বলছিল যে পোলাপান্ডে ধৈরা বান্ধা না শিখাইলে পোলাপান শিখতে চায় না। তো এই জিনিসটা আসলে আমাকে অ্যাটেনশন করে। তো ওই জায়গায় আমি প্রোগ্রামিং হিরোর নামটা প্রথম শুনি আর কি। তো শোনার পরে আমি প্রোগ্রামিং হিরো গ্রুপে জয়েন করি। তো জয়েন করার পরে ওই জায়গায় আমাদের ব্যাচ 6 এর মানে ইনরোলমেন্ট শুরু হচ্ছিল। তো আমি ওইটা মনে হচ্ছিল 2 বা 3 তারিখের দিকে আর কি।
তো 14 তারিখে আর কি শুরু হয়, আর মানে 24 তারিখে শেষ। তো আমি ওই সময় 10 তারিখে শুরু হয়, 24 হ্যাঁ ওই তো আমি ওই জিনিসটা ক্যাচ করার ট্রাই করতেছিলাম যে এখানে আসলে হচ্ছেটা কি, আমি আসলে খুব জানতাম না। তো ওই ভাইয়ের কথা থেকে আমাকে খুব ভালো লাগছিল, যে কারণ আমার সাথে উনি যেই কথাগুলো বলতেছিল সবগুলো আমার সাথে যাচ্ছে। কারণ আমি খুব মানে নিজের টাইমটা কোনো মেনটেন নাই, আমি মানে খুব আলসিয়া টাইপের ছেলে ছিলাম। তো এই জন্য আমি বললাম যে ফ্রেন্ড দুজনকে বললাম যে চল, এই ভাইয়ের তো ভিডিওটা খুব ভালো লাগছে আমার কাছে, আমি ভাইয়ের এখানে ভর্তি হতে চাচ্ছি। হ্যাঁ হইতে পারিস। তো ওখানে জয়েন করা, তো ওখানে ফ্রেন্ডও তোমার সাথে জয়েন করা প্রোগ্রামিংতে? হ্যাঁ আমরা 3 জন একসাথে জয়েন করছি, বাট আনফরচুনেটলি ওদের প্যারায় আমি জয়েন করলেও ওরা অ্যাসাইনমেন্ট এক করেনি, দুজনেই করেনি, আমি টিকে গেছি আর কি। মানে ওদের ওদের ইচ্ছা ছিল হচ্ছে বলতে পারেন 90.99%, আর আমি অল্প একটু নিয়ে আমি টিকে গেছি, ওরা ঝরে গেছে। আচ্ছা, তো তুমি এরপরে কোর্সের ভিতরে ভর্তি হয়ে গেলা, প্রোগ্রামিং সম্পর্কে তোমার ওইরকম কোনো ধরনের ধারণা ছিল না? বিন্দু মাত্র ধারণা ছিল, মানে কোনোদিন এক লাইন কোড ওইভাবে লেখো নাই? আমি জানতামই না, আচ্ছা, যে এটা কিছু ছিল। তাই সিডিতে শুধু HTML CSS দেখাইছিল, যে ভিডিওটা দেখছি, প্র্যাকটিসও করিনি আর কি। তাইলে তো আসলে মানে আমি ধারণাই ছিল না, ওরা দেখলে যে বলছে যে এটা কোড করে, আমি দেখছি, কিন্তু HTML CSS ওটা মনে হয় নামও আমি জানতাম না আর কি। তো এই যে একদম প্রোগ্রামিং এর সাথে প্রিভিয়াসলি কোনো কানেকশন নাই, কোনো কিছু নাই, অ্যান্ড দেন তুমি কোর্সের ভিতরে জাস্ট ঢুকে পড়লা, ডে 1 থেকে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই যে প্রোগ্রামিং শেখা? মানে আমি প্রোগ্রামিং এর কোর্সের কথা জানতে চাই না, বিকজ এটা তো কাইন্ড অফ তোমার জীবনে একটা নতুন অধ্যায়, যে তুমি প্রোগ্রামিং এর মতো একটা জিনিস শুরু করলা। সম্পূর্ণটাই নতুন ছিল আমার জন্য, কারণ ওখানে কিন্তু আমি আগে বলছি যে আমি পাবজিতে খেলছিলাম, মানে একটা আলাদা একটা ধাপে চলে আসছে। হ্যাঁ ওখানে কিন্তু আমাকে জঙ্গল ভাই বারবার ভিডিওতে বলতেছিল যে তোমাকে সর্বনিম্ন 8 ঘন্টা সময় দিতে হবে, তুমি এই জায়গায় যদি না মানে 8 ঘন্টা না দিলে তুমি আসিও না। তো আমার প্ল্যান ছিল যে আচ্ছা ঠিক আছে, আমি পাবজি বাদ, আমার লাইফে এটা আসলো। তো আমি যখন মানে শুরু করলাম, প্রথম 4 দিনের মতো আমার একটু মানে ঘুম কম হলে। স্কিল ডেভেলপমেন্ট কি স্টার্ট করছো তুমি ওই যে তোমার এলাকাতে দেখছো যে মানুষজন ফ্রিল্যান্সিং করে বাড়ি গাড়ি করতেছে? না 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 না, এই ফ্রিল্যান্সিং আমার ছিল না, আমার ছিল হচ্ছে ফ্রেন্ডের ফোর্স ফুলি, মানে ওই দুজনের ফোর্সে আমি ঢুকছি আর কি। মানে ওরা জাস্ট জোর করে বলছে যে কোর্সের ভিতরে? হ্যাঁ 3 জন যেহেতু সবকিছু একসাথে করতেছি, তো ওরা বলছে করতে হবে, দ্যাটস ওয়াই আমিও জয়েন করছি আর কি। আচ্ছা, তো তুমি বলতেছিলে যে তুমি 8 ঘন্টা সময় দিতে হবে, এগুলা নিয়ে মোটামুটি একটু হ্যাঁ মানে আমার সমস্যা হচ্ছে যে আমি রাতে ঘুম কম হলে আমার অ্যালার্জি উঠে যায়, মানে ঠান্ডা প্লাস ডাস্ট অ্যালার্জি আছে। তো আমি এমন সময় হয়ে গেছে যে প্রথম যখন আমি ভিডিওগুলো দেখতেছি, আমি মানে বাসার মধ্যে ঘরের মধ্যে বন্দি, আমি ঘরের বাইরেও যাচ্ছি না, প্লাস আমি মানে রাত 8টার দিকে বসতেছি, যেহেতু ভিডিও 8টার দিকে আমি পাচ্ছি আর কি, 8টার দিকে বসতেছি। আমার এমন হয়েছে যে আমি রাত 8টার দিকে বসে সকাল 11টার দিকে উঠছি। তো বাসা থেকেও টেনশনে পড়ে গেছে, কী ব্যাপার, সারা রাত কী করতেছে, আমি বলতেছি কী রে সারা রাত জাগে আছিস। তো এইভাবে যখন আমরা শুরু করি, যখন অ্যাসাইনমেন্ট 1 আসে আর কি, এর মধ্যে আমার কাছে একটু প্যারাই লাগতেছিল যে আমার লাইফটা কেমন জানি, মানে খুব আরাম পাইনি, বা আমি যে আনন্দটা পাওয়ার ওটা পাইনি। যখন অ্যাসাইনমেন্ট 1 দিল, তো ওই অ্যাসাইনমেন্ট 1 দেওয়ার পরে যখন আমি একটা ওয়েবসাইট বানালাম, তখন আসলে আমার কাছে এমন মনে হয়েছে যে আমি একটা খুব নতুন কিছু একটা সৃষ্টি করছি। আমি ওই জিনিসটা আমার এলাকার যেই মামাকে বলছিলাম, যে উনি আমাকে সিডির কথা বলছিল, ওনাকে দেখালাম, ওনারাও সবাই অ্যাপ্রিসিয়েট করলো যে ও ওয়াও অনেক সুন্দর করছো। তারপরে ওই দুজন বন্ধুকে বললাম, তো ওরা কি করছে, ওদের সমস্যা ছিল যে ওই যে পাবজিটাকে ওরা ছাড়তে পারেনি আর কি। আচ্ছা, তো ওরা ভাইয়ের ভিডিও দেখতো, প্র্যাকটিসটা না করে বলছে আরে এটা তো দেখবো, যখন অ্যাসাইনমেন্ট আসবে তখন দেখে দেখে করে ফেলবো। তো ওই জিনিসটা ওরা কভার করতে পারেনি। তো আমি তো আসলে পাবজিটাকে বাদ দিয়ে প্র্যাকটিসটা যে করছি, আমি অ্যাসাইনমেন্ট করে ফেলবো। প্রথম সপ্তাহে অন এভারেজ তুমি বলতেছো যে রাত 8টা থেকে পরের দিন সকাল 11টা? আমার অ্যাভারেজ বলতে গেলে আমি ফজরের আজান পর্যন্ত মানে ছিলাম। ফজরের আজানের পরে যেহেতু আম্মু উঠে যায়, ওই পর্যন্ত আর কি টাইম দিছো। হ্যাঁ ওই পর্যন্ত ছিল। একদিন শুধু আমি মানে 11টা পর্যন্ত ফার্স্ট। এই যে তোমার শেখার প্রতি একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে, এই এক্সাইটমেন্ট তৈরি হওয়ার পিছনে কারণটা কি এরকম যে প্রোগ্রামিং তুমি এর আগে কখনো এটা সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না? একটা জিনিস প্রথমবার যখন তুমি দেখো, প্রথমবার যখন এক্সপেরিয়েন্স করো, তখন এক্সাইটমেন্ট লেভেলটা অনেক হাই থাকে, সেটাকেই তুমি কাইন্ড অফ ইউটিলাইজ করে সামনের দিকে আগে। এক্সাইটমেন্ট তো অবশ্যই ছিল, কারণ নতুন কিছু শিখতেছি, কিন্তু তার মাঝে আমি যখন মানে একটা কিছু করার মধ্যে যখন নতুন কিছু মানে নতুন একটা জিনিস আসতেছে, আমি একটা কাজ করতেছি, ওটা দ্বারা নতুন নতুন জিনিস সৃষ্টি হচ্ছে। এতদিন আমি একটা ওয়েবসাইট বানাইছি, ফেসবুক ইউজ করছি, এত কিছু ইউজ করতেছি, কিন্তু আমি তো বানাচ্ছি, ওই যে বানানোর মাঝে একটা আনন্দ খুঁজে পাইছিলাম, যে হ্যাঁ ভিজুয়ালি দেখা যাচ্ছে আমি একটা কাজ করতেছি, দেখা যাচ্ছে ওইটাকে, মানে আমার ভালো লাগছে যে আমি একটা কাজ করতেছি, সাথে সাথে দেখা যাচ্ছে। ওই আনন্দটা আমার মাঝে এখনো কাজ করে, যে আমি ওই জিনিসটাকে করতে এনজয় করি আর কি। ইনফ্যাক্ট তোমার সাথে কথা বলতে যে আমার মাত্র একটা জিনিস মাথায় আসলো, যে আমরা অনেক সময় চিন্তা করি কি যে বিভিন্ন জিনিসপত্র শিখবো, প্রথমবার কোনো একটা জিনিস আমি যখন শেখার কথা চিন্তা করি এবং তখন যে চেষ্টা করি আমি প্রথমবার ইনিশিয়েটিভটা নেই, তখন আমার এক্সাইটমেন্ট লেভেলটা এত হাই থাকে, তখন শেখা বা এই পুরো জার্নিটা কমপ্লিট করার পসিবিলিটি কিন্তু অনেকখানি বেশি থাকে। অবশ্যই ওভার দ্য টাইম আমি প্রথমবার যদি ফেল করি,
দ্বিতীয়বার যখন আবার এটার ভিতরে আসি, আমি কিন্তু জার্নিটা সম্পর্কে জানি। আমি জানি যে প্রথম 1 দিন 2 দিন পরে এটা আবার বিরক্তিকর হবে, প্যারা হবে, এটা সেটা। সো ওইটা ওভারকাম করা কিন্তু টু ডিফিকাল্ট। অবশ্যই এবং ডে বাই ডে ওই যে বাংলায় একটা কথা আছে যে যাই দিন ভালো আসে দিন খারাপ। খারাপ সো প্রথম দিন আমি যখন শেখার কথা চিন্তা করতেছি, ওই দিনই ওই মোমেন্টামটাকে ধরে ওই গতিটাকে কাজে লাগায় আমি যদি সামনের দিকে আগায় যাইতে পারি, তখন কিন্তু আমার মনে হয় যে শেখাটা শুধুমাত্র প্রোগ্রামিং না, এটা যে কোনো কিছু শেখার ক্ষেত্রেই ঘটনা সত্য, সাইকোলজিক্যালি জিনিসটা এভাবেই কাজ করে। কিন্তু আমি যদি চিন্তা করি যে এই একবার না হইলে আরেকবার অবশ্যই তো চেষ্টা করাই যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু পরের বার সাকসেসফুল হওয়ার পসিবিলিটিটা অনেকখানি ডিফিকাল্ট হয়ে যায় আমার কাছে। আমার দ্বিতীয় অ্যাসাইনমেন্টের আগেই তো আমি পুরো মানে আমি ছেড়ে দেবো এমন একটা ভাব চলে আসছিল। কারণ কথা হচ্ছে তখন ওই যে প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে তখন ওই যে মেসেঞ্জার গ্রুপ একটা আসে, তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের মতো করে একটা গ্রুপ খুলে নাও, গ্রুপে জয়েন করো। তো গ্রুপে জয়েন করার পরে যেহেতু আমি আগে বলছি যে আমি একদম মানে কিছুই জানি না, তো ওই জায়গায় দেখি যে কেউ টেলুইনের কথা বলতেছে, কেউ বুস্টআপের কথা বলতেছে, কেউ রিয়াক্টের কথা বলতেছে। আমি তো ওরা যখন কথাগুলো বলতেছে তো আমি আসলে বুঝতেছিলাম যে ওখানে বলতে গেলে আমরা হয়তো বা দুজন ছিলাম, হ্যাঁ দুজন ছিলাম, যে মানে একদম বিগিনার হিসেবে আসছি, মানে টোটালি জানি না, কিচ্ছু জানি না। আমরা দুজন ছিলাম, আর সবাই মানে গ্রুপে যারা আছে সবাই সবকিছু জানে আসে। তো আমি ভাবতেছিলাম যে মনে হয় না আমাকে দিয়ে হবে, কারণ ওরা রিয়াক্ট, আমি পরে ইয়েটা দেখলাম রিয়াক্ট অনেক পরে আছে, ওরা রিয়াক্ট নিয়ে কথা বলতেছে, ওরা টেলিফোনে অলরেডি ওয়েবসাইট বানায় ফেলছে, আর আমি এখন কিছুই জানি না, আমাকে দিয়ে মনে হয় হবে না। তো ওই জিনিসটা পরে পরে এক বড় ভাইয়া আমাকে বলছিল, মানে দিয়ে পোস্ট করছিল যে সবাই তো অনেক কিছু করতেছে, সবাই বলতেছে এইটা পারে ওইটা পারে, আমি তো এগুলো কিছুই পারি না, তা আমি কি করব? তো ওই জায়গায় মেজবাহ ভাই একটা মির ভাই কমেন্ট করছিল যে তোমাকে অত কিছু দেখতে হবে না, তুমি করতে যাও, ও পরে তুমি যখন দেখবা শেষের দিকে যায় তোমাকে যারা যারা বলতেছে যে ওরা মানে এত কিছু পারে ওরা এটা টিকবে না। আমার ক্ষেত্রে কিন্তু এইটাই হয়েছে যে গ্রুপে যারা যারা ছিল তারা কিন্তু টিকে নি, আমরাই টিকে গেছি। ঘটনা হচ্ছে নিজেদের ভিতরে একটা ওভার কনফিডেন্স কাজ করে। ওই যে তোমার বন্ধুদের মতো যে ভিডিওতে দেখে মনে হয়েছে এটা তো পারবো, প্র্যাকটিস করে আর কি করবো, এটা অ্যাসাইনমেন্টের দিন আমি একদম দেখে করে ফেলবো। কিন্তু ওই পরীক্ষার দিন আসলে এটা করা আমার কাছে মনে হয় যে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং এটা কাইন্ড অফ মনকে সান্ত্বনা দেওয়া যে না, এটা প্র্যাকটিস না করে আমি এমনিতেই হয়তো বা পারবো, বা এই টাইপের একটা জিনিস। তো এর পরবর্তীতে তুমি বলতেছিলে যে সেকেন্ড অ্যাসাইনমেন্টের আগে তুমি মোটামুটি একটু চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিলে, কারণ তোমার চারপাশের মানুষজন অনেক কিছু জানে, তুমি হয়তো একটু কম জানো। তো পরবর্তী জার্নিটা সম্পর্কে যদি বলতে, যে তারপরে সেকেন্ড অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনমেন্ট, এবং প্রথম 1 বা 2টা মাস আমার মনে হয় তোমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল, পুরো জিনিসটা ডিফিকাল্ট বলতে আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কারণ আমি যে রাতে ঘুম মানে হচ্ছিলই না আমার জন্য। তো দেখা যাচ্ছে যে আমি সবসময় অ্যালার্জিটা লাগে থাকতেছে, অ্যালার্জি মানে চোখে তো সমস্যা, চোখ লাল হয়ে থাকতেছে। তো আম্মু তো বলতেছে না, তোকে এত কিছু করার দরকার নেই, তোকে এত কিছু তুই পড়াশোনায় মন দে। তো আমি পরে বললাম যে আমি আসলে বসেই আছি, পড়াশোনা তো এখন নাই, কারণ পরীক্ষা তো হচ্ছে না। তো আমি করি, আচ্ছা ঠিক আছে কর, কিন্তু তোর তো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তো মা তো আসলে টেনশন করবেই। পরে বললাম যে সমস্যা নেই, আমি ঠিক করে কভার করে ফেলতে পারবো। তো মা আমাকে সবসময় সাপোর্ট দিছে, বলছে যে আচ্ছা ঠিক আছে তুই তোর মতো ভালো কিছু করিস, কিন্তু এমন কিছু করিস না যাতে মানে পরবর্তীতে আমাকে শুনতে হয় যে তুই এমন কিছু করছিস যে সবাই আমাকে বলতেছে যে তোর মায়ের জন্য খারাপ হয়েছে। তো যে ইনশাল্লাহ কিছু হবে না এমন কিছু। তো সারাদিন ঘরের ভিতরে বন্দি থেকে, তো যখন জাভা স্ক্রিপ্ট আসলো, জাভা স্ক্রিপ্ট তো ভাই মানে 7 দিনের অ্যাসাইনমেন্ট আসছিল আর কি। আমি তো মানে জাভা স্ক্রিপ্টের আগে একটা আমরা 4 জনের একটা গ্রুপ ছিলাম আর কি, করে আমরা কি করতাম প্রতিদিন সকালে উঠে একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম যে আমরা এইভাবে প্র্যাকটিস করবো, এই টাইমে প্র্যাকটিস করবো, এই টাইমে ভিডিও দেখবো, এই টাইমে আমরা খাবার শিডিউল রাখবো, এইভাবে আমরা আগাবো আর কি। তো আমরা একটা মিট খুলছিলাম। তোমার যে আরো 3জন মেট বা কোর্সমেট, তারা তো তোমার আগে থেকে পরিচিত মনে হয়েছিল না? ওরা 3জন আমার কোনো আগের পরিচয় না, ওরা হচ্ছে যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের আগে থেকে আর কি পরিচয় আর কি ওদের সাথে, ওই যে মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু আর কি, ওরা একসাথে আমরা কাজ করা শুরু করছি আর কি। সো তোমরা একটা গুগল মিট খুলে নিলা, তারপর ওই গুগল মিট মানে ওই যে খুলছিলাম, খোলার পরে ওখানে দেখা যাচ্ছে যে আমরা যে সবসময় কাজ করতাম একসাথে, ডিসকাশন করতে হবে কীভাবে করা যায় না করা যায়। তো ওই জায়গা থেকে কেউ যদি সমস্যায় পড়তো ওরা আসে বলতো যে ভাই এটা সমস্যা করছে, তো আমরাও তো আসলে পারি না, তো আমরা চেষ্টা করতে আমরা ওই গুগল করে চেষ্টা করতাম, বা এই যে ইনস্টাগ্রাম ফ্লোর চেষ্টা করতাম, করে সলভ করে দিতাম, মানে কোনোটাভাবে সলভ করতাম। এমন সময় গেছে যে পারে নাই, আমরা সলভ করে দিছি। তো দেখা যাচ্ছে যে ভাইয়ারা আমাদের তো সকালে সাপোর্ট দিত, রাতে সাপোর্ট দিত, তো যে সময় সাপোর্ট থাকতো না তখন ওরা আসে আমাদের সাপোর্টে জয়েন করে আমাদের সাথে ডিসকাশন করে কথা বলতো, প্রবলেম সলভ করে তোমাদের আরো আমাদের প্র্যাকটিসটা হইতো আর কি, আমরা ওই জায়গায় টিকে গেছি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে। তো এখনো দেখা যাচ্ছে যে ওই যে আমরা মিটটা খুলছি এই পর্যন্ত আমাদের কিন্তু মিটটা এখনো চলতেছে, এখনো মিট চলে, মানে যে কোনো আসে আমরা ওই জায়গায় থাকি, কেউ কোনো সমস্যা হলে ওটা অটোমেটিক ঢুকে যায়, বেসিক্সের এখনো ছেলেপেলে ওই মিটে ঢুকবে। বাহ, চমৎকার। এবং ওখানে কি তোমরা এখনো
সবার প্রবলেম সলভ করার জন্য কাজ করতে যাও? প্রবলেম এখন তো প্রবলেম খুব সেভাবে সলভ করা হয় না, কারণ এখন সবাই তো আসলে জবই করে। তো দেখা যাচ্ছে যে একটা সমস্যা হয়েছে, ভাই ফোন দিয়ে বলছে, ভাই একটা সমস্যা করছি, আসতে পারবেন? আচ্ছা, আসা জয়েন করেন। মানে আর কোনো মিট দেওয়ার লিঙ্ক হয় না, আমাদের একটা মিট ফিক্সড হয়ে আছে, ওটাতে সবাই জয়েন করে ফেলে, ওটা নিয়ে কথা হয়, এটা নিয়ে দেখা দেখি, ওই জায়গায় সব কিছু হয় আর কি। আচ্ছা, তো তুমি বলতেছিলে যে জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্টের পরে যখন রিঅ্যাক্ট আসলো তখন তো জিনিসপত্র আরো কঠিন হইতে থাকলো। সামনের পুরো জার্নিটা যদি রিয়াক্টটা যখন জাভাস্ক্রিপ্ট শেষ করে রিয়াক্টটা আসলো, তো রিয়াক্টের জাভাস্ক্রিপ্ট শেষের দিকে ভাইয়া খালি আমাকে দেখাইছিল যে ওই যে ইয়ে মানে রিটার্ন করে ডিভ লেখা যায়, ইয়ে লেখা যায়, এইভাবে কোড করা যায়। তো আমি বলছি, কি দরকার এটা করার, আমরা তো এমনিই করতে পারতেছি, কোনো দরকার আছে এটা করার? তো আমার কাছে রিয়াক্টটা পুরো আননেসেসারি মানে একটা জিনিস লাগতেছে, কেন এত প্যারা নিচ্ছি আমি, এই যে একটা সিনট্যাক্সটাই আলাদা, পুরো জাভাস্ক্রিপ্টের সাথে এটা ম্যাচ করতেছে না। তো আমি প্রথম দিকে খুব খুব চেষ্টা করছি রিয়াক্টের সাথে ইউজ টু হইতে, কারণ আমি তো একদম নতুন নতুন, যেহেতু মানে আগে করিনি। তা আমার জন্য খুব সমস্যা হয়েছে যে আমি ওটা কোনো মতেই নিতে পারতেছিলাম না। তো আমি চেষ্টা করি, আমি একটা কি করছি, একটা মানে রিয়াক্ট কীভাবে বানায় ওই ভিডিওটা আমি নোট করে রাখছি, খাতায় নোট করে রাখছি। তো নোট করে ওইটা দেখে দেখে ফলো করতাম যে আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট মানে রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর ওই ডিভের ভিতরে যা করবো আমি এই ডিভের ভিতরে এইটা সেম, আর বাকি সব আলাদা, ওই শুরু করছি আর কি। আচ্ছা, তো এই কোর্স চলাকালীন সময় কি এমন কোনো সিচুয়েশন আসছে যখন তোমার মনে হয়েছে যে আর পসিবল না, অনেক হয়েছে, বা অনেক সময় শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে গেছো, যখন আর কন্টিনিউ করার কাইন্ড অফ মানে মন মানসিকতাই হয়তো বা পাচ্ছিল না, এরকম সিচুয়েশন? এই সিচুয়েশন তো শারীরিক দিয়ে না, যখন আমি রিয়াক্টের এই সমস্যাটা খুব, আমি মানে কোনোভাবেই রিয়াক্টের সাথে ইউজ হতে পারতেছিলাম না। তো তখন আমার মানে আমি ওই যে আমার গ্রুপে বলছিলাম যে ভাই আমার পক্ষে আর পসিবল হচ্ছে না, আমার সাথে এই সিনট্যাক্সটা যাচ্ছেই না, আমি এটা নিয়ে আমি এর সাথে পারবো না মনে হচ্ছে। তো ওই জায়গায় ওই যে সবাইতে সাপোর্ট দিতাম না, তো ওরা সবাই বলতো, ভাই আপনার আমাদের চেয়ে আপনি এত ভালো পারেন আমাদের সমস্যা সলভ করেন, আপনি যদি এটা বলেন তাহলে আমরা কি করবো? তো সবাই বলতেছে, ভাই আপনি পারবেন, মানে ওদের পারবেন কথা বলে আমার মানে বুস্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওরা তো যেহেতু বলতেছে আমি পারবো, তো ওই যে হয়ে গেছে আর কি। তো 1-2 দিন আমি খুব আপসেট ছিলাম যে আমি কেন আমার সাথে এই সিনটেক্সটা যাচ্ছে না। তো ওই খাতা দেখে দেখে প্র্যাকটিস করতে করতে এখন তো দুধ ভাত। আচ্ছা, তো তুমি কি এসসি তে ছিল প্রোগ্রামিং হিরোতে? হ্যাঁ, এসএসসি। আচ্ছা, এসসি থেকে তোমার জব পাওয়ার জার্নিটা যদি বলতে, যে জবের ভিতরে কিভাবে পেলা? এসসিসি তো পরে আসছে, আমি তো আর্লি অ্যালবার্ট্রোসে জব প্লেসমেন্ট পেয়ে গেছিলাম আর কি। আচ্ছা, তো আমি আপুর আন্ডারে ছিলাম। তো আপু তো নতুন ছিল মনে হয়, আমাদের দিয়ে উনি শুরু করছিল। তো প্লাস আমার 1.5 মাসের মতো সময় লাগছে। তো প্রতিদিন লিঙ্কডইনে অ্যাপ্লাই, প্লাস আমাদের একটা লিস্ট ছিল যে বাংলাদেশে এই সাইডে সাইডে অ্যাপ্লাই করা যাবে। তো আমি ফেসবুকে পোস্ট করছিলাম আর কি, ফেসবুকে পোস্ট একজন করছিল, ওই পোস্টের মাধ্যমে আমি অ্যাপ্লাই করি আর কি। তো ওখান থেকে জবটা হয়। ওই জবটা কি এখনো কন্টিনিউ করতেছো? না, জবটা সুইচ করছি অলমোস্ট 3 মাস। আচ্ছা, ওই জবটাতে কি তুমি ইন্টার্ন হিসেবে জয়েন করছিলে? হ্যাঁ, ওই জায়গায় আমি ইন্টার্ন বলতে, ওই জায়গায় প্রথমে মানে জাস্ট ইউটিলিটি বিল দিত, মানে কোনো ইন্টার্নশিপও না, কোনো কিছু না, উনি খালি বলছে যে তুমি জয়েন করো, তোমাকে আমরা দেখবো তুমি পারতেছো কি না, আমরা জিনিসটা দেখবো, দেখে তারপরে তোমাকে ইয়ে করবো। তো আমি যখন 2-3 দিনের মধ্যে পরে বলছি আচ্ছা ঠিক আছে, তোমাকে যেহেতু আমি কোনো কিছু দিচ্ছি না, তোমাকে আমরা জাস্ট ইউটিলিটি বিল দিব আর কি। তাই এটা উল্লেখ করে দিতে, মানে 2,000 টাকা দিত জাস্ট আমাকে। তো ওখান থেকে শুরু আর কি। তো 4 মাসের মাথায় পার্মানেন্টশিপ নিচ্ছি, 4 মাস না 3 মাস শেষের দিকে আর কি। 4 মাস যখন শুরু হচ্ছে তখন আমি পার্মানেন্টশিপ পাইছি। তো ওখান থেকেই 3 মাস শেষ হয়ে পার্মানেন্টশিপ পাইছি, 4 মাসের মাথায় বেতন পাইছো? না, বেতন তো পাইছি বলতে সিনিয়রে আবার মানে আবার 4 মাসের মধ্যে সিনিয়র হয়ে গেছে। আচ্ছা, সো এই যে তুমি 4 মাস কাজ করলা, 4 মাস তো 2,000 টাকা করে পাইছো, এটা তো অনেক সময় খুবই একটু ফ্রাস্ট্রেটিং মনে হয় না, যে এত পরিশ্রম করতেছি, এত করতেছি, কিন্তু বেতন তো অত বেশি এটা পাচ্ছি না? না, আমার কখনোই ফোকাসটা বেতনের দিকে ছিলই না, তখন আমি ভাবিনি, কারণ আমাকে বলছিল যে তুমি যদি এই যে 6 মাস শিখলা, 6 মাস শেখার পরে 6 মাস তুমি মানে এটা কি বলছে? এটা গ্রুপে একজন পোস্ট করছিল যে এমনভাবে ইয়ে করো যে মনে হচ্ছে তুমি ফ্রি কামলা খাটতেছো, সহজ বাংলা হিসাব, তুমি 6 মাস শিখছো, এখন 6 মাস ফ্রি মানুষের কামলা খাটবা, কামলা খাটার পরে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে, এই এক্সপিরিয়েন্স তুমি দামটা পাবো পরবর্তীতে। এখন যদি তুমি মানে টাকার পিছনে চলে যান না, আমাকে এই এটা পে করতে হবে, এই পে করার পরে তাহলে তোমাকে কেউ কাজ দিবে না, কারণ তুমি এখন অনেক কিছু জানো না। তা আমি আসলে সত্যি অনেক কিছু জানতাম না। তো লেভেল 2-তে আসার পরে আসলে বুঝতে পারতেছি, কারণ আমি যেই ইন্টারনেট ঢুকছিলাম ওই জায়গায় কোনো সিনিয়র ছিল না। তো আমি কীভাবে স্ট্যান্ডার্ডভাবে কাজ করে বা কীভাবে রিউজেবিলিটি করে আমি কিছুই জানতাম না। তো দেখা যাচ্ছে যে প্রোগ্রাম হিরোতে যেভাবে দেখাইছিল তো ওইভাবেই আমরা কোড করতাম। তো ওইভাবে তো আসলে বেস্ট প্র্যাকটিস না, লেভেল 2-তে আসার পরে বুঝতে পারছি আর কি। না, খুব ইন্টারেস্টিং একটা জিনিস তুমি বলছো আর কি, যে যখন আমি শেখার চেষ্টা করতেছি, বিশেষ করে ডেভেলপমেন্ট লাইনের কথা আমরা যখন চিন্তা করি, প্রথমে 6 মাস আসলে শেখা উচিত, এবং 6 মাস একদম সপ্তাহে দরকার হলে 5 দিন করে 1 ঘন্টা করে বা 2 ঘন্টা বা 3 ঘন্টা করে নিজেও যখন শিখতেছে মিনিমাম 3 ঘন্টা করে সময় দেওয়া উচিত। অ্যান্ড দেন 6 মাস
আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী যার ওয়েবসাইট দরকার, যার কোনো একটা মোবাইল অ্যাপ দরকার, তার সেটা ফ্রিতে তৈরি করে দেওয়া উচিত। এবং ১ম বার তৈরি করে দেওয়ার পর যদি সেখান থেকে টাকা পয়সার কোনো একটা সোর্স আসে তাহলে তো ভালো, যদি না আসে সেটা ডিফারেন্ট কেস। অ্যান্ড দেন এইভাবে পুরো প্রসেসটা কেউ যদি ১ থেকে ১.৫ বছরের মতো খুব ধৈর্য ধরে একদম খিঁচকে বসে থাকে যে না আমি টাকা পয়সা না, আমাকে শিখতে হবে, আমি মানুষজনকে জিনিসপত্র দিয়ে দেখি যে আমি কতদূর আগাইতে পারি। কারণ আমি যখন একটা ধরো তুমি ২,০০০ টাকা করে এই জায়গাটা থেকে পাইতা, এখন ৪ মাস পরে যে যদি ওই কোম্পানি ইন্টেনশনালি, আমি ধরেই নিলাম যে ইন্টেনশনালি বললো ভাই না তুমি তোমারে নিব না, তুমি বাদ, তাও কিন্তু স্টিল তুমি ৪ মাসে যে এক্সপেরিয়েন্সটা গেদার করছো তুমি কিন্তু তোমার পোর্টফোলিওর ভিতরে দিতে পারতেছো। এবং তুমি দেখো প্রোগ্রামিং হিরোরই আরও ৮-১০টা স্টুডেন্ট তার রেজুমের ভিতরে যে প্রজেক্টগুলো দিতেছে, কিন্তু তোমার প্রজেক্ট তো প্র্যাকটিক্যাল প্রজেক্ট, তুমি প্র্যাকটিক্যালি একটা কোম্পানিতে কাজ করছো এবং সেখানে তুমি প্রোডাকশন লেভেলে হয়তো একটা দুইটা কমিট করছো, অল্প কিছু করছো বাট কিছু একটা তো করছো। সেটা যখন তুমি আরেকটা ইন্টারভিউতে যে বলবা তখন কিন্তু তোমার ক্রেডিবিলিটি বা তোমার জব পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকখানি হাই হয়ে যাবে এবং সেটা তোমার পার্সোনাল গ্রোথের জন্য। এটা তো অবশ্যই। আমি ওই কোম্পানিতে অলমোস্ট ১ বছর ৩-৪ মাসের মতো কাজ করছি। তারপরে কোম্পানিতে কিছুটা সমস্যা হয়, তো ওই জায়গায় অন্যদের বাদে আমি ছিলাম কিন্তু আমাকে কোনো পে করতো না। আমি ব্যতীত অন্যদের সবাইকে ফায়ার করে দেওয়া হয়। তো ওই জায়গায় কিছুটা সমস্যা হচ্ছিল, যেহেতু ওই জায়গায় বলতে গেলে সিওর পরে আমি আর কি সব কিছু ইয়ে করতাম। আমার আন্ডারে ৮ জন ছিল, তো ওই জায়গায় কিছুটা সমস্যা হয়। প্লাস সিওরা যেহেতু ফাউন্ডার ৩ জন ছিল, তো ওনারা সমস্যার জন্য আমাকে বারবার ফোর্স করতেছিল, প্লাস মামলার দিকেও যায় আর কি। তো যেহেতু সিওর সাথে ওনারা পারতেছিল না, তো ওনারা কি করছে, উকিলকে আমার নাম্বার দিয়ে দিছে। তো দেওয়ার পরে তো আমাকে ফোন দিচ্ছে, আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি যদি ওগুলো তথ্য শেয়ার না করেন, ডাটাবেজের অ্যাক্সেস না দেন, তাহলে তো সমস্যা হবে, যেহেতু আমার কাছে সব কিছু আছে। তো এই জায়গায় তো আমি পুরো আপসেট। আমি বলতেছে যে তুই কি করলি, কেন ঝামেলার মধ্যে পড়ে গেছে, মানে উকিল বারবার ফোন দিচ্ছে প্লাস ঢাকা থেকে আর কি। তো ওই সময় আমি শুভ ভাইকে বলি যে ভাইয়া এই কাহিনী, আমি এখন কি করতে পারি, আমাকে তো বারবার মানে ফোন দিচ্ছে। তো শুভ বললো যে ভাই ডাইরেক্ট কথা আমি পারবো না, আপনি যা করবেন সিও সাথে করেন, আমি এখানে এমপ্লয়, আমি কোনো কিছু অ্যাক্সেস দিতে পারি না, আমি তো আপনাদের চিনি না। তো আমি ওটাই বলছি, বলার পর ২-৩ দিন ফোন দিচ্ছে, এরপর আর কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত। আমাদের জব প্লেসমেন্ট টিমের শুভ হয় কিন্তু লতে পড়াশোনা, কিন্তু আইনের ব্যাপারে জানি, এটা উনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছে। হ্যাঁ, তো সে এই ব্যাপারে তার মোটামুটি ভালো হয়তো বা জ্ঞান থাকার কথা। তো যাই হোক, এর পরবর্তীতে তুমি এখন যে কোম্পানিটাতে আছো এখানে কতদিন হইলো? এখানে ৩ মাস। এখানে তো মানে স্টোরিটা অনেক সুন্দরভাবে এটা যদি শুরুটা বলি, আমার আগের প্রিভিয়াস কোম্পানির যে মানে আমার কলিগ ছিল, উনি এই জায়গায় রেফার করে। তো আমি এই জায়গায় জব প্লেসমেন্টে ছিলাম, লেভেল 2 শেষ করার পরে জব প্লেসমেন্টে ছিলাম আর কি। তো ভাই তো জানে যে আমার এখানে জবটা বর্তমানে অফ আছে, তো উনি রেফার করার পরে আমি এই জায়গায় আমাকে কল দিছে হচ্ছে শনিবারে 11:50 আর কি। তো এর মধ্যে 55-তে ইন্টারভিউ শুরু হয়, 1:30টার দিকে আমাকে স্যালারি অফার করে আর কি। তো আমি যেই স্যালারি অফার করছিল সেই স্যালারি আমার সাথে যাচ্ছিল না, কারণ ঢাকাতে আসলে ওই স্যালারিতে পসিবল ছিল না। তো আমি এটা রিজেক্ট করে দিই। পরে বলছি আচ্ছা ঠিক আছে, যদি আমরা করি তাহলে স্যালারি বাড়ানো পসিবল হয়, তাও আমি আপনাকে কল করব। তার আধা ঘন্টা পরে আমাকে আবার ফোন দেয়, তারা ফোন দিয়ে মানে স্যালারি বাড়ায় বলে যে এটা জয়েন করতে পারবেন কিনা। সেটাও আসলে আমার জন্য একটু কমই ছিল, কারণ ঢাকা শহরে ওটার সাথে যাওয়া একটু সমস্যা হচ্ছে আর কি। তো আমি আবার রিজেক্ট করি। তো রিজেক্ট করার পরে তো উনি আবার 5 মিনিট পরে ফোন দিয়ে বলছে যে লিড আপনার কোড স্ট্রাকচার প্লাস সব কিছু আপনার ভালো লাগছে, আপনি জয়েন করেন, আমরা আপনাকে 6 মাস পরে অবশ্যই যে আপনি যেটা এক্সপেক্ট করছেন আমরা ওইটাই দিব আর কি। তো বললাম যে ভাই আসলে এখন তো 6 মাস তো আমাকে থাকতে হবে, তো আমি যখন ঢাকার বাইরে যাব তখন তো আমাকে অবশ্যই বাসায় টাকাও দিতে হবে, যেহেতু আমি এখন বাসায় থাকতেছি না, বাসা থেকে এখন প্রয়োজন হচ্ছে না, কিন্তু তখন তো দিতে হবে, যেহেতু সবাই জানে আমি চাকরি করতেছি, আমি ঢাকায় থাকতেছি। পরে উনি আবার যে আমার নাইম ভাই, উনি রেফার করছিল আর কি, তো উনাকে দিয়ে ফোন দেওয়া হয়। তো নাইমে বলছে আচ্ছা ঠিক আছে আপনি জয়েন করে ফেলেন। তো আমি কালকে বললাম যে ভাই 3 মাস অলমোস্ট হয়ে গেছে, আমার পক্ষে আর পসিবল হচ্ছে না, যে এত সমস্যা। তো ওনারা বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে যে আছে আমি মনে হয় কালকে না সরি পরশুদিন আমাকে পার্মানেন্টশিপ লেটার দিয়ে দিবে, প্লাস স্যালারি ইনক্রিজ করবে। চমৎকার, তোমাকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। এবং এই জায়গাটাতে তোমাদের স্টোরিতে খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে। আমি এই জিনিসটা আমাদের আরও অনেকগুলো স্টুডেন্টের কাছে যেটা জানতে পারছি, যে কেউ হয়তো বা কোনো একটা জায়গাতে জব করতো, কোনো কারণে ওই জবটা থেকে তার ডিসকন্টিনিউ হয়েছে। অনেক সময় কোম্পানিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। অ্যান্ড দেন পরবর্তীতে প্রোগ্রামিং হিরোতে আল্লাহর মতো বিগত 4 বছরে আমাদের প্রায় 3,500 মতো স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে জব বা ইন্টার্নশিপ পাওয়ার কারণে বাংলাদেশ বা দেশের বাইরে রিমোট জব বিভিন্ন জায়গাতে আমাদের একটা স্ট্রং কমিউনিটি তৈরি হয়েছে বা একটা অ্যালুমনি নেটওয়ার্কের মতো তৈরি হয়েছে। সো যখনই কেউ হয়তো বা জব চলে যাচ্ছে বা হচ্ছে, এই কারণে আমি সবসময় যখনই কোনো স্টুডেন্টের সাথে আমার কথা হয় আমি বলি যে তোমার ব্যাচমেট যারা আছে, তোমার সাথে অন্যান্য যারা একই ব্যাচের ভিতরে তোমরা করতেছো, মেক শিওর যে তুমি তাদের সম্পর্কে ভালো জানো, তাদের সাথে তোমার অ্যাটলিস্ট ফেসবুকে হোক বা যে কোনো একটা সম্পর্কটা যেন ভালো থাকে। কারণ এই রিলেশনটা খুবই খুবই প্রয়োজন। কারণ মানুষজন হয় কি
পরিচিত একটা মানুষের সাথে কাজ করতে চাই। ধরো আমার তোমার সাথে এখন আজকে কথা বলার কারণে হয়তো বা একটু চেনা জানা হয়ে গেল। পরবর্তীতে তুমি আমি দেখলাম যে কোনো একটা জায়গাতে জবের ওপেনিং আছে এবং আমি চিন্তা করলাম যে আচ্ছা মাসুদের সাথে তো কথা হয়েছিল, মাসুদ তো এই জায়গাটাতে ওর এই টেকনোলজিটাতে তো এক্সপার্টিস আছে, তাহলে মাসুদকে বলে দেখি। আমি কিন্তু ধরো সার্কুলারও দিলাম না, কিছুই করলাম না। এটা তো হয় আমার আগের কোম্পানিতে, আমি বললাম না যে আমরা মোট 4 জন করতাম, তো ওই কোম্পানিতে জয়েন করার পরে আমি আমার ওই 4 জনের মধ্যে 3 জনকে জয়েন করাই। বাহ। আমি জয়েন করানোর পরে সেখানে কি প্রোগ্রামিং হিরো ছিল কেউ? সবাই প্রোগ্রামিং হিরো, আচ্ছা। যে আমি বললাম না তো একসাথে যে করছি। তো আরেকজনকে জয়েনের কথা বলছিলাম, তো উনি আবার একটা জব করতেছিল, তো উনি বলছে ভাই যেহেতু আমি এই জায়গায় জব করতেছি তাহলে আর এই জায়গায় কেন ঢুকবো, আপনারা করেন, পরবর্তীতে আমরা চেষ্টা করবো। তো দেখা যাচ্ছে আমরা ওই 4 জনের মধ্যে 3 জন একই কোম্পানিতে জব করছি। তো আমার ফার্স্ট প্রায়োরিটি তো অবশ্যই তারা ছিল, কারণ তাদের সাথে আমি কাজ করি, প্লাস 6 মাস ওনাদের সাথে আমি কাজ করছি, ওনাদের সাথে আমার সব কিছু মাইন্ডসেট মিলে গেছে। তো আমি জানি যে আমার সাথে ওদের সাথে কাজ করলে অবশ্যই আমার ভালো লাগবে, তো আমি তো ওদের রেফার করবোই। আমি তোমার ওভারঅল স্টোরিটা শোনার পরে আমি আসলে এটা নিয়ে ব্যাক অফ দ্য মাইন্ড একটু চিন্তা করতেছিলাম, কারণ বাংলাদেশের রাইট এট দিস মোমেন্ট আমার কাছে মনে হয় যে অনেকগুলো চ্যালেঞ্জেস আমাদের দেশে আছে, তার ভিতরে একটা বড় চ্যালেঞ্জ হইতেছে আনএমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ। এবং আমাদের ওভারঅল কালচারালি বা আমাদের চিন্তা ভাবনাটা অনেকখানি এরকম হয়ে গেছে যে আমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাই, আমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে না পারি, তাইলে আমি চাকরি বাকরি পাবো না, বা আমি যদি বিসিএস ক্যাডার না হইতে পারি, বা আমি একটা সরকারি চাকরি যদি না পাই, তাহলে আমার মনে হয় লাইফ আর কোনোভাবে কিছুই নেই, আমি মনে হয় সামনে আগাইতে পারবো না। সেই জায়গাটাতে আমি দেখি যে এখন লাইফে সবার জন্য সবকিছু তো আমার কাছে মনে হয় যে হয় না, সবাই যদি সবকিছু পেয়ে যেত তাহলে তো হতোই। হচ্ছে। সো হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সবাই সেম ওয়েতে যাবে না। তো আমি যে জায়গাটাতে তোমার স্টোরি থেকে আমি নিজেও শিখলাম যে হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং সবাই অ্যাটলিস্ট একটা ট্রাই করে দেখতে পারে। ট্রাই করে দেখা মিনস হইতেছে কি যে 6টা মাস ধরে টানা 6 থেকে 7 ঘন্টা, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রেশার তুলনামূলক কম, নাই বললেই চলে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে হয়তো বা নাই বললেই চলে। সো তার মানে আমার কাছে কিন্তু সময় আছে, আমাকে জাস্ট পরিশ্রম করতে হবে। পরিশ্রম এটা তো আমার কন্ট্রোলে। শরীর আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে কিন্তু পরিশ্রমটা আমার কন্ট্রোলে। কারণ আমি যদি চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে মাসুদ যেহেতু পারছে তাহলে আমি কেন পারবো না। তো এখানে তো আসলে এখানে ভাই চেষ্টাটা থাকে। আমার এখানে হয় কি, আমরা অভ্যাসটাকে চেঞ্জ করতে চাই না। দেখা যাচ্ছে আমার খুব চেষ্টা আছে, নিজেকে চেঞ্জ না করে রেজাল্ট চাই। হ্যাঁ রেজাল্ট চাই। দেখা যাচ্ছে আমি যে ঝঙ্কার ভাইয়ের সাথে লাইভেও বলছিলাম যে আমার মনে হচ্ছে যে আমি ঝঙ্কার ভাইয়ের কোর্সে ঢুকছি, ঝঙ্কার ভাই আমার অটোমেটিক আসে আমার মাথার মধ্যে ঢুকাই দিয়ে যাবে, কারণ এতগুলো ছেলেবেলাকে শিখাইছে, তা আমাকে তো শেখানোর কোনো ব্যাপার না। তো দেখা যাচ্ছে যে আজকে আমি ঝঙ্কার ভাই ঢুকলাম, আমি খুব কমিটমেন্ট, আমি শেষ করে দিব, আমি যা আসবে আমি করে ফেলবো। তো দেখা যাচ্ছে আমি করতেছিও, হঠাৎ করে আমার ফ্রেন্ডের বিয়ে, আমি ফ্রেন্ডের বিয়েতে চলে গেলাম, এই যে আমি পিছিয়ে গেলাম, কিন্তু হঠাৎ করে গার্লফ্রেন্ড ফোন দিল, কোথায় তুমি আসো, তুমি কেন আমাকে ফোন পিক করতেছো না, ওই যে চলে গেল। এই জিনিসটা ভাই 6 মাস বাদ দিতে হবে। 6 মাস আসলে আমি এরপরে আরো 4 জনকে অলমোস্ট আমি প্রোগ্রাম হিরোতে রেফার করছি বা জয়েন করাইছি। তোদের বলছি ভাই তোদের এই যে 6 মাস 8 ঘন্টা নিজেকে মানসিক টর্চারে রাখবি। আমার সহজ বাংলাদেশে হচ্ছে যে মনে করবি যে তোর মানে পৃথিবীতে কেউ নাই, বাসায় বলে দিবি যে তুই মানে এই রুমের মধ্যে ঢুকতেছিস আর কিছু করবি না, এই 8 ঘন্টা যেন তোকে ডিস্টার্ব না করে। যদি হয় তাহলে ভাই তুই আয়, নয় আসিস না। আর তুই দেখ আগে এই জায়গায় আসার আগে আমি ওদের বলি যে দেখ আগে তোকে যে এই প্রোগ্রামিং করতে হবে, আমি সাকসেস হয়েছি এটাও দরকার নাই তোদের করার, তোরা আগে দেখ যে এই যে প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক ডিজাইন, যাই করুক, যেটাই করিস আগে দেখ ওই কাজটা তুই মজা পাচ্ছিস কিনা করতে। যদি ভালো না লাগে, যদি এনজয় না করতে পারিস, আজকে তোর আচ্ছা ঠিক আছে তোর এনজয় করতেছিস না, আমি পেশার আছে আমাকে একটা কেরিয়ার করতে হবে, তুই এনজয় করতে পারতেছিস না, কাজটাকে মজা পাচ্ছিস না, আজকে করলি 2 দিন করলি 3 দিন করলি 1 বছর করলি, 1 বছর পরে যে তুই হাফসে যাবি, আমার ভালো লাগতেছে না, আমি কেন ওই জিনিসটা করবো, তখন কিন্তু তোর মন থেকেই উঠে যাবে, তখন তুই কাদের যে আউটপুটটা এক্সপেক্ট করবি সেটা কিন্তু পাবি না। তবে মজার জিনিসটা বোঝার জন্য আমার কাছে মনে হয় যে মিনিমাম 1 মাসের মতো সময়। অবশ্যই 1 মাস, অল্প দিনে তো কেউ বুঝবে না যে কারণ একটা জিনিস আমরা শুরুতে যখন শুরু করব তখন তো চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে, ফেইলিওর রেশিওটা অনেকখানি বেশি হবে। এবং তোমাকে একটা মজার জিনিস বলি, আমি যেহেতু অফিসে কাজের সূত্রেই বিভিন্ন অর্গানাইজেশনের সিইও বা সিটিওদের সাথে, বিশেষ করে সফটওয়্যার কোম্পানি, তাদের সাথে যখন আমার কথা বলার সুযোগ হয় এবং আমি যখন বলি যে আমাদের কোর্স কমপ্লিট করার পর বিগত 4 বছরে 3 থেকে 3,500 মতো স্টুডেন্ট, এবং ইনফ্যাক্ট আমি একটা খুব নাম করা ইউনিভার্সিটিতেও গেছিলাম 2-3 দিন আগে, সেখানেও আমাকে জিজ্ঞাসা করছে যে আপনাদের এখানে আসলে কেন মানুষজন এই পোলাপান পড়তে চায় আর ইউনিভার্সিটিতে আসলে কেন পড়ে না। সো ঘটনাটা কি? তো আমি যে জিনিসটা আসলে ওভারঅল দেখলাম, এবং সবার একটা ধারণা কি যে এই যে 3-3,500 স্টুডেন্ট জব পাইছে এরা সবাই মনে হয় সুপার হিউম্যান, এরা মনে হয় মানে কোনো একটা অশরীরী ক্ষমতা নিয়ে আসছে পৃথিবীতে, এরকম একটা ব্যাপার, এবং নর্মাল কোনো মানুষ না। এবং তোমার স্টোরিটার ভিতরে তোমার সাথে এই টেবিলে বসার আগে আমার কোনো ধরনের কথাবার্তা হয় না, কোনো স্ক্রিপ্টিং না, কোনো কিছু না, আমি তোমার সাথে প্রথমবার আমার আজকে কথা হয়। ইউজুয়ালি আমি যখনই কারোর ইন্টারভিউ বা এই টাইপের কথা বলতে বসে আমি আগে কখনো তার স্টোরিটা না জানার চেষ্টা করি, তাতে যেটা হয় যে আমার কিউরিয়াসিটিটাও থাকে, এবং আমিও যখন ফার্স্ট টাইম জিনিসটা শুনি
আমার জন্য এটা অনেক বেশি ইন্সপায়ারিং একটা ব্যাপার হয়। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে তোমার স্টোরিটা থেকে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তুমি এতদূর পর্যন্ত আসার পিছনে অবশ্যই উপরওয়ালার রহমত তো আছে, সাথে সাথে পরিশ্রমের একটা খুব বড় আমার কাছে মনে হয় যে ভূমিকা আছে। পরিশ্রম না করলে তো ভাই আসলে সম্ভব ছিল না। এবং তুমি তো তার আগে পাবজি খেলতা, আমার কথা হচ্ছে এইটা। পাবজি আমি অলমোস্ট 3 বছর খেলছি। হ্যাঁ, তো তার মানে বুঝছো যে 3 বছর ধরে পাবজি খেলা, মানুষজন বলে কি যে আমার তো এই সমস্যা, আমি গেম খেলি, ফেসবুক থেকে বেরোতে পারি। তো এই এক্সাম্পল তো তুমি অ্যাটলিস্ট জানো যে তুমি একমাত্র এক্সাম্পল না, কোর্সের ভিতরে এরকম আরও যথেষ্ট মানুষজন আছে অনেক আছে যে যারা এই টাইপের বিভিন্ন ধরনের হ্যাবিট থেকে বের হয়ে বা বিভিন্ন ধরনের হয়তো বা তার পড়াশোনা এটা সেটা ভালো লাগতো না, সেখান থেকে বের হয়ে। তবে প্রথমে যে জিনিসটা তুমি বললা যে কোনো কিছু একটা শুরু করার পরে 1 মাস করে অ্যাটলিস্ট সে মজা পায় কিনা সেটা আগে নিজে বোঝা দরকার। মজা না পেলে তো মনের বিরুদ্ধে যেয়ে করা ওটার বিরুদ্ধে যে করা কখনো আর পসিবল। যদি বুঝি যে মজা পাই, তাইলে এবার মনকে জোরে ধরে ধরে এটার মধ্যে রেখে কষ্ট হবে। কষ্ট হবে, মাঝে মাঝে কষ্ট হবে। কারণ কিছু কিছু জিন যদি কষ্ট না হয়, এই যে ধরো তুমি এখন যে এই যে বলতেছো 10-12 ঘন্টা করছি, এখন তো বলতে ধরো অনেক মজা লাগতেছে, অনেক হ্যাঁ, প্রাউড অবশ্যই। ফিল করতেছো, কিন্তু যখন এটা করছো তখন তো ধরো খুব প্যারা লাগছে। হ্যাঁ, কারণ আমার তো শরীর তো আমাকে পুরা নার্ভাস পেইন করে তো দিত। দিবে, মানে প্রচুর pain। ফিজিক্যালি তো পেইন হবে, কিন্তু মেন্টালি তো একটা একটা স্যাটিসফ্যাকশন থাকে। অবশ্যই স্যাটিসফ্যাকশন তো ছিলই। কারণ শরীর তো আসলে ক্লান্ত হবে, শরীর ক্লান্ত হওয়ার জিনিস, সেটা ক্লান্ত হবে। এখন এমন না যে অমানসিক পরিশ্রম করতে হবে, অবশ্যই সঠিক সময় কিছু ঘুম বা হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে কি ভাইয়া, মানে যদি মানে সহজ সবাই যদি পারতই তাহলে তো সবাই হয়ে যেত। কষ্ট করে বলেই সবাই মানে আসতে পারে না, বা এই যে এই জিনিসটা করতে পারে না। কষ্ট করবে, সাকসেস হবে। আর যদি সহজে সবাই পায়ে যায় তাহলে তো ওইটার কোনো মূল্য নাই। ইনফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়, ধরো এই যে আমরা সরকারি চাকরির কথা বলি বা বিসিএস এর কথা বলি বা পাবলিক ইউনিভার্সিটির কথা বলি, এগুলো কি সহজে হয়? এগুলো অবশ্যই না। কঠোর পরিশ্রম করে করতে হয়। ইনফ্যাক্ট আমি দেখি যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে ইনিশিয়ালি একটা জব বা ইন্টার্নশিপ পর্যন্ত আসতে যে পরিমাণ কম্পিটিশন, তার থেকে বিসিএস ক্যাডার হয়তো আরো শত অনেক গুণ অনেক টাফ। আচ্ছা, বিসিএস ক্যাডারটাও ভাই যদি মানে এখানে বিষয় হচ্ছে কি, আমাদের মানে পাবলিকের সমস্যা হচ্ছে যে আমরা যদি খুব দামি জিনিস, ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়ারটাই বলি আমি, ওটা যদি আমাকে ফ্রি দিয়ে দেই, মানে কোনো ভোট নাই, কোনো কিছু নেই, মানে আপনাকে নর্মালি দিয়ে দিলাম আমি যে আজকে আপনি প্রেসিডেন্ট, আপনার কাছে ওটার কোনো দাম থাকবে না। কিন্তু না দাম, কিন্তু আপনি যখন কষ্ট করে আসবেন তখন কিন্তু ওটার মূল্য পাবেন, মানে মূল্য বুঝবেন, আপনি ওটাকে ভ্যালু দিতে যাবেন। ওটার প্রতি একটা রেসপেক্ট। এটাই হচ্ছে ইয়ার। আর প্রোগ্রামিং হিরোতে আসলে সবাই কেন টিকে, এটা আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কাছে একটা অজানা জিনিস পাওয়ার একটা আগ্রহ থাকে। সে আগ্রহটা তৈরি হয়। হ্যাঁ, যখন আমি কিন্তু জানতাম না যে জব প্লেসমেন্ট থাকে, এসসিসি থাকে, আমি তো মানে জয়েন করছিলাম, মানে মাঝখানে যখন জানো যদি এসসিসি আসবে, ইয়ে আসবে, তো আমি তো ওটা আগ্রহ আছে, আচ্ছা এসসিসি এটা কি, কেন আসবে, ওটা এটাতে কি আছে, একটা আগ্রহ থাকে, ওটা কি হয় আমাকে কিন্তু কখনো বলেনি। আমি ওর প্রিভিয়াস যারা মানে ইয়ে করছে আমি খুঁজে খুঁজে বাই করছি, বাই করে বলে, ভাই এসসিসি কি আচ্ছা, আমি জাস্ট একটু ছোট করে ইন্টারাপ্ট করি। এসসি বলতে যেটা বুঝাই, যারা অডিয়েন্স অনেকে হয়তো বুঝবে না, যে প্রোগ্রামিং হিরোতে কোর্সে মেইন কোর্স 5 মাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা 5 মাসে তার অ্যাভারেজ মার্ক, অ্যাসাইনমেন্টের মার্ক এবং সব কিছু মিলে আমরা টপ স্টুডেন্ট সিলেক্ট করার চেষ্টা করি, যেটাকে এসসি বলে। একটা ডিফারেন্ট গ্রুপ ওখানে ফর্ম করা হয়। সো এটা হচ্ছে সুপারচার্জ ইন্টারভিউ ক্লাব, যেখানে আমরা জব প্লেসমেন্টের জন্য অ্যাডিশনাল কিছু সাপোর্ট এবং গাইডলাইন বা মেন্টরিং দেওয়া হয়, যাতে করে তারা বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড দেন মক ইন্টারভিউ বা ক্ষেত্র বিশেষে আরও বেশ কিছু জিনিসপত্র চলতে থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটি চলে আর কি। তো হ্যাঁ, তুমি বলতেছিলে প্লিজ। তো ওই এসসিসিতে আসলে আমি অনেক বড় ভাইরা জিজ্ঞাসা করছি, মানে যারা আর কি আগের বেঁচে ছিল, ভাই ওরা সবাই মানে ওদের মনে হয় আগে থেকে যেমন আমাদের বলে দেওয়া হয়েছে তোমরা কাউকে বলবা না, তো কারো মানে ফিউচার নষ্ট করবা না, তো ওরাও এইভাবেই কমিটমেন্ট ছিল, ভাই যান, মজা বুঝবেন, আপনি মানে যায় চেষ্টা করেন, আপনি পারবেন। তো ওই যে একটা আগ্রহ এসসিসিতে কি হবে, কি পাবো আমি, ওই যে একটা জিনিস, যে অজানা জিনিসকে পাওয়ার যে আগ্রহটা, ওটাকে আরো মানে অনেকজনকেই নিয়ে যায় ওই জায়গায় আর কি। ট্রু। অ্যান্ড দেন ফাইনালি তুমি তো এখন আল্লাহর রহমতে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু তোমার জবের এখন যে জবটাতে আসছো, সেখানে তোমার যে এক্সপেকটেশন ছিল সেটাও আশা করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে যারা বড় ভাইরা আছে, যারা সিনিয়র, মানে অন কাইন্ড অফ ফ্রেন্ডের মতোই, অনেক মানে ভালো এনভায়রনমেন্ট, মানে কথা বলে কখনো মনে হয় না যে তারা আমার অনেক অনেক সিনিয়র, তারা অনেক সুন্দরভাবে সাপোর্ট দেয়। এমনিতে তুমি তো নিজে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতেছো, তোমার তো আরো অনেক বন্ধু বান্ধব বা অনেক মানুষজন আছে যারা হয়তো বা, মানে আমি টিউশনি করানোটাকে কখনো খারাপভাবে বলতে চাই না, বাট টিউশনিটা তুমি যদি সরকারি চাকরি বা বিসিএস এর প্রিপারেশন না, তখন টিউশনিটা অনেকখানি হেল্প করে। কিন্তু এটা ছাড়া তুমি যদি চিন্তা করো যে না, আমি বিসিএস ছাড়া অন্য কোনো একটা ক্যারিয়ার ফিল্ডে যাব, তখন কিন্তু টিউশনিটার বেনিফিটটা খুব বেশি একটা হয়তো বা লাইফের সাথে থাকে না। তো সেই জায়গাটাতে তোমার কি মনে হয় যে, কারণ তুমি তো সিমিলার গ্রুপ অফ পিপলের সাথেই ক্লাস হয়তো বা করো না, কিন্তু পরীক্ষা তো দেওয়া ওদের সাথে তো মানে অলমোস্ট কলেজের ফ্রেন্ডগুলো আছে, স্কুলের ফ্রেন্ড আছে, সবাই তো আমরাই আচ্ছা, একই সাথে। তো তোমার কি মনে হয় যে, বা এমনি প্রথমত হচ্ছে তোমার নিজেকে কি খুব মানে এক্সট্রা অর্ডিনারি মনে হয় যে অবশ্যই না।
এক্সট্রাঅর্ডিনারি এই কারণে তুমি এটা করতে পারছো, অবশ্যই এবং না। তোমার যে বাকি দুইটা ফ্রেন্ডের কথা তুমি বলতেছিলা কলেজ লাইফের, যারা তোমাকে জোর করে আসলে এটার ভিতরে ঢুকাইছে, তাদের জন্য এই জিনিসটা পসিবল না হওয়ার পিছনে মূল কারণটা কি বলে মনে হয় তোমার? এখানে বিষয় হচ্ছে কি, আমার যেটা মনে হয় আর কি, আমার চেয়ে তারা অনেক জ্ঞানী বেশি, হ্যাঁ। কারণ আমি সত্যি কথা বলি, কারণ একাডেমিক বিষয়টা বলি, তারা আমার চেয়ে ভালো রেজাল্ট করতো, আমার চেয়ে সবকিছু আগায় থাকতো। আমি হয়তো আদার্স অ্যাক্টিভিটিতে আগায় থাকতাম, কিন্তু পড়াশোনা কিন্তু তারা আগায় থাকতো আমার চেয়ে। তো তার মানে তাদের ভালো মেধা আছে। ধরুন এখানে সমস্যা হচ্ছে ওরা টাইম দেয়নি, তারা জিনিসটাকে খুব সহজভাবে নিছে। কারণ আমি আমার যতটা মনে হইতো, ওরা বলছে আচ্ছা ভিডিও দেখছে যে 1-1.5 ঘন্টার ভিডিও, এই ভিডিও তো ইজি একটা জিনিস, আমি তো যখন আমাকে এই রিলেটেড তো আমাকে অ্যাসাইনমেন্ট দিবে, আমি এটা দেখে দেখে জিনিসটা করে ফেলবো। এই যে জিনিসটাকে খুব হালকার মাঝে নেওয়া, আমি পারতেছি মনে করে ছাড়ে দেওয়া, এই যে এই জিনিসটা মানে লাইফে শিখাই যে দিছে। কোনো কিছুই যখন আমরা প্রথমবার স্টার্ট করতেছি শেখার কাজে, সেখানে ওই হালকাভাবে বা লাইটলি যদি কিছুই নেই, এটা আসলে কখনোই সম্ভব না ওই বেশি দূর জায়গাটা আগানো আগানো কোনোভাবে সম্ভব না। সম্ভব না। এবং যাই হোক, তোমার কাছ থেকে আমি নিজেও অনেক বেশি ইন্সপায়ার্ড হলাম আজকে ডিসকাশনটা। একটু ওই যে মন খারাপ ছিল বা একটু ডাউন ছিলাম যে প্রথম এপিসোডটা রেকর্ড করলাম, এর আগে একটা রেকর্ডিংয়ে সেটা তো ভালো মতো হইলো না, অ্যান্ড দেন ফাইনালি এখন রেকর্ডিংয়ের কী অবস্থা আল্লাহ ভালো জানে। সো রেকর্ড যদি হয় তাহলে মনটা আরও ভালো হয়ে যাবে। তো ওভারঅল অবশ্যই। তুমি প্রোগ্রামিং হিরো টিমের সম্পর্কে অথবা তুমি ইন জেনারেল কোনো কিছু বলতে চাই কিনা? প্রোগ্রামিং হিরো টিমকে তো যদি বলে 100-তে অলমোস্ট আমি 200 দিব। কারণ কথা হচ্ছে এছাড়া অন্য কোনো টিমের সাথে যে ইয়া নেই, ওনাদের যে সাপোর্টিভ যে ব্যবহারগুলা, ওটা তো ভাই আনবিলিভেবল এইভাবে সাপোর্ট। কারণ আমি এর আগে প্রোগ্রামিং হিরোর আগে কিন্তু একটা সিটি অলরেডি একটা কোম্পানি ইয়ে থেকে প্রতিষ্ঠান থেকে কিনছি, তারা আমাকে কোনো প্রকার সাপোর্ট দেয়নি। তাদের মানে টোটালি আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে আমি যখন কোনো পোস্ট করতাম সাথে সাথে অ্যান্সার। তারা আমার ডিভাইস রিলেটেড সমস্যা, ওই যে করোনার ওই সময় আমার খুব কারেন্টের সমস্যা করতেছিল, প্রচুর কারেন্টের সমস্যা করতেছিল। কারেন্টের মাঝখানে আমার মানে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, মানে মনিটরটা নষ্ট হয়েছে। মনিটরটা নষ্ট হওয়ার কারণে আমি তো আর কোনো কাজ করতে পারতেছি না। তো ওই সময় আমি যখন মেল করলাম, মেল করার পরে ওরা আমাকে সুন্দরভাবে সাপোর্ট দিছে। বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা রুটিন করো, তোমার টাইম কতদিন লাগবে? ভাই আমার 7 দিন লাগবে। আচ্ছা তুমি 7 দিন এই কদিন মোবাইলে করো, মোবাইলে একটা অ্যাপসের নাম বলছিল, তো এই অ্যাপসে তুমি প্র্যাকটিস করো, এইভাবে আগাও। দরকার হলে তুমি কারো কাছ থেকে নিয়ে আসো, শো থেকে যেন কোনোভাবে যাতে তুমি ফ্লো থেকে না হারাও। ওরা প্রত্যেকটা জিনিস, আমি সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগতো, ওরা আমার 3 দিন পরে আবার আমাকে ফোন দিয়ে শুনছে যে আপনার কি সমস্যাটা সলভ হয়েছে, আপনি এই জায়গায় আছেন, ঠিক আছে। আমাকে কোনো সমস্যা হলে সাথে সাথে মিটের লিঙ্ক দিয়ে দিত, সাথে সাথে মানে এদের সাপোর্টিংটা ভাই অনেক। তা মানুষজন মোস্ট অফ দ্য টাইম চিন্তা করে কি যে প্রোগ্রামিং কোর্সের ভিতরে এই অনেক মানুষজন, হাজার হাজার মানুষ ভর্তি হয়, সবাইকে কি প্রোগ্রামিং হিরো মানে আসলেই সাপোর্ট দেয় কি না কি দেয় না, এই টাইপের একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে। তো আমি এখন পর্যন্ত আল্লাহর মতো যতজন স্টুডেন্টের সাথে কথা বলছি, আমি দেখছি যে সবাই কম বেশি বলছে যে কেউ যদি নিজে থেকে শেখার কথা বা শেখার চেষ্টা করছে এবং আমাদেরকে যোগাযোগ করছে, আমাদেরকে জানাইছে, সাপোর্ট পায় না, এরকম ঘটনা মানে আমার জানা হতে না। মানে খুব যদি হার্ডলি কিছু না হয়, তাহলে মনে হয় না ভাইদের কাছে খুব বেশি যায়। এর আগেই গ্রুপে মানে অন্যান্য যারা ইয়ে আছে, ব্যাচমেট আছে, ওরাই হেল্প করে রাখে দেয়। এটা খুব ভালো স্ট্রং কমিউনিটি তৈরি হয় হ্যাঁ, ওই ব্যাচ। ভালো একটা সম্পর্ক আছে। মেসেঞ্জার গ্রুপে যেমন আমি বললাম যে আমাদের একটা ইয়ে আছে, মানে মিট খোলা আছে, ওই জায়গায় আমাদের যারা পরিচিত ছিল, ওই মেসেঞ্জারে যারা ছিল, ওরা কিন্তু জয়েন করে ফেলতো। দেখা যাচ্ছে আমরা এই জিনিসটা সলভ করার ট্রাই করতাম, কিন্তু যদি যেটা আমাদের বাইরে চলে যেত, ওইটা কিন্তু মানে ভাইরা ইয়ে দেখতো। তো দেখা যাচ্ছে খুব বেশি যে সমস্যা হয় এমনও না। আচ্ছা, যাই হোক, তোমার সাথে ডিসকাশন করে আমার খুবই খুবই ভালো লাগছে আজকে। এবং আজকের দিনে আমি তোমার কাছে যে জিনিসটা জানতে চাই যে প্রোগ্রামিং হিরো কোর্স থেকে তো তুমি অবশ্যই প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্র সম্পর্কে তোমার ধারণা হয়েছে, বা এটা একটা জিনিস। প্রোগ্রামিং বা এই টেকনিক্যাল নলেজ ছাড়া প্রোগ্রামিং হিরো থেকে এমন কোনো কিছু কি তুমি শিখতে পারছো যেটা তোমার লাইফে বা ক্যারিয়ারের জন্য অনেক ভ্যালুয়েবল একটা লার্নিং হিসেবে কাজ করছে? শুধু কেরিয়ার না, আমার লাইফের সম্পূর্ণ সংজ্ঞাটাই চেঞ্জ করে দিছে। কারণ একটা ওগোছালো ছেলেকে এত সুন্দরভাবে গোছালো করার পিছনে প্রোগ্রামিং হিরো ছাড়া কেউ নাই। কারণ আমার আগের লাইফটা যদি আমি এখনকার সাথে মানে প্রোগ্রামিং হিরো ঢোকার পরে যদি তুলনা করি, তার মানে মুদ্রার এপিট আর ওপিট হয়ে যাচ্ছে আর কি। একটা ছেলে সারাদিন মানে পাবজি খেলতেছে, মানে কোনো মানে নির্দিষ্ট আমার সিরিয়াসলি কথা বলতে আমার কোনো লাইফে কোনো প্ল্যান ছিল না যে আমি এটা করবো বা এটা ইয়ে করবো। আমি একটা প্ল্যানে চলে আসছি যে আমাকে এই এইমটা পূরণ করতে হবে, আমি কিন্তু পূরণ করছি। পূরণ করার পরে এখন আলহামদুলিল্লাহ আমি সাকসেস। সো তার মানে ওই তোমার লাইফ সম্পর্কে যে তোমার একটা ধারণা ছিল সেটাই অনেক আমার ডেডিকেশন আসছে, আমার লাইফের এইম আসছে। প্লাস আমার কিন্তু এই জায়গা থেকে এই যে মানে আমি বলি মেজবা ভাই, শুভ ভাই, এই যে ওনাদের সাথে যে আমি আসলে মিশছি একটা 6টা মাস তো ভুল হবে, কারণ আমি ব্যাচ 6 পরে আমি তো লেভেল 2 করছি আর কি। লেভেল 2-তে সাথে ওনাদের সাথে মেজবা ভাইয়ের সাথে খুব ভালো ইয়ে ছিল আর কি, কারণ উনি সব কন্ট্রোল করছে।
তো ওনাদের সাথে ব্যবহার দেখে ইয়েগুলো আমাদের কিন্তু এখনো ইয়ে আছে যে আমাদের ছোট ভাইরা আসে যদি বা মানে কেউ আসে যদি আমাদের একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আমরা মানে একটা ধমক দিয়ে উঠি। যেমন আমার মানে আমি প্রিভিয়াস জবে যেটা করছি যে জুনিয়র আসে বলতেছে একটা জিনিস বারবার শিখাচ্ছি পাত্তা লাগে মানে ধমক দিয়ে আসে, তো ভাইরা কিন্তু এই জিনিসটা আমাদের সাথে করেনি, তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে বোঝাচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই এটা এইভাবে না, আচ্ছা এইভাবে করেন, এইভাবে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে একটু শান্তভাবে, মানে এত সুন্দরভাবে ওনারা ইয়ে করতেছে। তো এই জায়গা থেকে কিন্তু আমার মানে এই অফিসে এই যে এখন আমার সাথে জুনিয়ররা আমার সিনিয়ররা যেভাবে ব্যবহার করতেছে, আমি আমার জুনিয়রদের সাথে কিন্তু আমি অবশ্যই আমার ভাইদের কাছ থেকে যারা যেটা শিখছি সেটা ট্রিট করে ট্রাই করতেছি, দে আর হ্যাপি। সো চমৎকার একটা জিনিস। আমি ওভারঅল তোমার পুরা গল্পটা এবং তোমার পুরা লাইফের যে একটা কাইন্ড অফ টার্ন অ্যারাউন্ড হয়েছে আর কি, সেটা খুবই খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার। তো যাই হোক মাসুদ ভাই, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ ফিউচারে আবার তোমার সাথে ইনশাআল্লাহ কথা ভাই। হবে। আর আজকের মতো আমরা এখানে শেষ করি। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।